আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সবার একটা কঠিন একটা বিষয় হচ্ছে জ্যামিতি অংশে, সেটা হচ্ছে বৃত্ত। তো আজকে আমরা বৃত্ত নিয়ে একটা ক্লাস করব। সেই বৃত্তর ক্লাসটা হবে কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আসা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিভিন্ন কোয়েশ্চেনের আলোকে। তো চলুন আমরা টোটাল 15টা কোয়েশ্চেন আছে, 15টা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ইনশাল্লাহ আমরা বৃত্ত চ্যাপ্টারটা শেষ করতে পারবো। তো প্রথম যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রকে ছেদকারী জ্যাকে কি বলা হয়। তো চলুন দেখিনি। এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন বলছে যে বৃত্তের কেন্দ্রকে ছেদকারী যে, অর্থাৎ একটা যেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রকে ছেদ করবে। আমরা জানি বৃত্তের কেন্দ্রকে ছেদকারী জ্যাকে বলা হয় হচ্ছে ব্যাস। তাহলে অ্যান্সার কি হবে? ব্যাস। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও এবং যার ব্যাস হচ্ছে, আমরা এটাকে যদি নাম দেই এ বি, আর ব্যাসার্ধ হচ্ছে এ ও, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে এটার পরিধি হচ্ছে এই যে বাউন্ডারিটা, সেটা হচ্ছে এই বৃত্তের পরিধি। তাহলে এটা হচ্ছে পরিধি। এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এ ও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যেমন এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বৃত্তের কেন্দ্রকে ছেদকারী যাকে বলা হয় ব্যাস। এখন বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো যে না যায়, অর্থাৎ যে কোনো একটা রেখা যদি টানি, যেমন এটা একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে শুধু যে, কিন্তু এই যেটা যখন বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তখন এর নাম হয়ে যাবে ব্যাস। ক্লিয়ার? ওকে। এরপরের যে কোয়েশ্চেনটি সেটা হচ্ছে নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ। তো আমরা জানি বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, যেখানে এ ও বি হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র যদি এ এবং বি হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের যে সমীকরণ সেটা হবে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে দেখেন তো আমরা এই যে সমীকরণ, এই সমীকরণের মতো যে সমীকরণটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 স্কোয়ার। তো এটা কিভাবে এই সমীকরণের মতো, আমরা এক্স স্কোয়ারকে লিখতে পারি এক্স মাইনাস জিরোর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার। অর্থাৎ এই সমীকরণটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 0 0 এবং যার ব্যাসার্ধ হচ্ছে 4। কোয়েশ্চেনটা কিন্তু এরকম ভাবেও আসতে পারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 16, এই সমীকরণের, এই বৃত্তের সমীকরণের বা এই বৃত্তের কেন্দ্র কত, তাহলে সেটা কি হবে 0 0, এবং যদি বলে এই বৃত্তের ব্যাসার্ধ কত, সেটা হচ্ছে 4। ওকে। এখন আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখি যে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এটা খুবই সহজ একটা অঙ্ক, যেহেতু আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। সুতরাং যদি ব্যাস যদি 4 গুণ বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল অবশ্যই তার বর্গগুণ, অর্থাৎ তার 16 গুণ বৃদ্ধি পাবে। তো বিষয়টা বোঝার জন্য আমরা একটু ক্লিয়ার করি। এখানে যদিও আর হচ্ছে ব্যাসার্ধ, যদিও বলা হচ্ছে যে আর হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু ব্যাস আর ব্যাসার্ধর মধ্যে যখন আমরা তুলনা করব, যখন আমরা দুইটা ক্ষেত্রফলের তুলনা করব, তখন ব্যাস আর ব্যাসার্ধ কোনো পার্থক্য সৃষ্টি করবে না। তাহলে আমরা বলতে পারি, যদি আমরা ব্যাসের হিসাব করি, তাহলে পাই ইন্টু পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, যখন ব্যাস 4 গুণ করা হবে তখন ক্ষেত্রফল হবে পাই ইন্টু 4 আর স্কোয়ার, তখন কত হবে 16 পাই আর স্কোয়ার। সুতরাং এটা কত গুণ হবে? 16 গুণ হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা বৃত্তের ব্যাস যদি 4 গুণ করা হয়, ক্ষেত্রফল অবশ্যই তার স্কোয়ার করলে যত গুণ হবে সেটা বৃদ্ধি পাবে। ওকে। এখন যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেকবার পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে
5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত। তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এই হচ্ছে আমার বৃত্ত, যার ব্যাসার্ধ বলতেছে যে কত, 13 সেন্টিমিটার। যার ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, যার ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। এবং যেটা ধরলাম এটা একটা যে, এটা একটা যে, এই যেটা বলতেছে যে কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে, অর্থাৎ কেন্দ্র হতে এটার দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমাকে বলছে যে এই যেটার দৈর্ঘ্য নির্ণয় করতে। এই যেটা, যে আমি যদি একটা নাম দেই এ বি, তাহলে আমার, আর যদি কেন্দ্রটার নাম দেই ও, তাহলে আমাকে বলছে যে এ বি যে এর দৈর্ঘ্য নির্ণয় করতে। তো লক্ষ্য করে দেখেন, এটা খুবই একটা সহজ বিষয় যে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজ? আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্র হতে যে এর যে দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব, সেটা হচ্ছে ওই যে এর উপর লম্ব। অর্থাৎ কোনো বৃত্তের কেন্দ্র হতে যদি যে এর সর্বনিম্ন দূরত্ব বের করেন, সেটা হচ্ছে ওই যে এর উপর লম্ব হবে এবং ওই যেকে সমদ্বিখণ্ডিত করবে। কি বলছি? কোনো বৃত্তের কেন্দ্র হতে কোনো যে এর যদি দূরত্ব নির্ণয় করেন, সর্বনিম্ন দূরত্ব নির্ণয় করেন, তাহলে সেটা হচ্ছে ওই যে এর উপর লম্ব হবে এবং ওই যেকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ আমি বলতে পারি যে এসি সমান হচ্ছে বিসি। তাহলে আমরা যদি কোনোভাবে এসি এর দূরত্ব নির্ণয় করতে পারি, তাহলে এটাকে 2 গুণ করলেই আমরা পেয়ে যাব যে এ বি যে এর দৈর্ঘ্য কত। তো এসি এর দূরত্ব নির্ণয় করা আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করতে পারি। যেহেতু এ ও সি একটি সমকোণী ত্রিভুজ, আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ হচ্ছে 13 ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার 5 স্কয়ার ইকুয়াল হচ্ছে এসি স্কয়ার। তাহলে 169 মাইনাস 25 ইকুয়াল টু এসি স্কোয়ার। সুতরাং 144 হচ্ছে এসি স্কোয়ার, সুতরাং 12 হচ্ছে এসি। অর্থাৎ এসি এর মান হচ্ছে, এটার মান হচ্ছে 12। সুতরাং আমার টোটাল এ বিটার দৈর্ঘ্য হবে 12 প্লাস 12, যেহেতু সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ 24 সেন্টিমিটার। আমি আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে এবং কেন্দ্র থেকে যদি যে দূরত্ব দেওয়া থাকে, কিভাবে আমরা পুরো যেটার দৈর্ঘ্য বের করতে পারবো। এখন এটা অন্যভাবেও কোয়েশ্চনটা হইতে পারে যে 13 সেন্টিমিটারের, আমরা যদি 5 নম্বর কোয়েশ্চনটা দেখি, যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যে এর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত যে এর লম্ব দূরত্ব কত সেন্টিমিটার। এখন আমার যে এর দৈর্ঘ্য দেওয়া আছে 24 সেন্টিমিটার, এখন আমার কেন্দ্র থেকে উক্ত যে লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে সেম অঙ্কটাই, জাস্ট অন্য একটা জিনিস চাওয়া হয়েছে, লম্ব দূরত্বটা চাওয়া হয়েছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে একটা যে, যার ব্যাসার্ধ বলতেছে হচ্ছে 13 সেন্টিমিটার এবং এই যে এর দৈর্ঘ্য বলতেছে হচ্ছে 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। এখন বলছে যে কেন্দ্র থেকে এর লম্ব দূরত্ব। আমরা জানি যে কেন্দ্র থেকে বৃত্তের ব্যাস ভিন্ন কোনো যে এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, একটু আগে আমরা বলেছি। তাহলে এই জ্যাটা হচ্ছে, এইটা টোটালটা যদি হয় 24 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এইটুক হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এই দূরত্বটা আমাদের বের করতে হবে। এই দূরত্বটা কি হবে? √13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ইকুয়াল √25 ইকুয়াল 5। ক্লিয়ার? ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে 5। এখন আমাদের বলতেছে যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। তাহলে আমরা কি জানি? বৃত্তের পরিধি আমরা কি জানি? বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr। বৃত্তের ব্যাস ইকুয়াল 2r। তাহলে অনুপাতটা কত হবে? 2πr/2r। তাহলে
টু টু কাটা আর কাটা, তাহলে থাকলো পাই। তো পায়ের মান আমরা কত জানি? 22/7। সুতরাং অ্যান্সার হচ্ছে খ নাম্বার। এখন 7 নাম্বার কোয়েশ্চেনটা যদি আমরা দেখি যে এবিডি বৃত্তে এবি এবং সিডি দুটি সমান যে পরস্পর পি বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য? অর্থাৎ বলতেছে যে এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত যার বলতেছে যে এ বি এবং সিডি দুটি যে পরস্পর সি বিন্দুতে ছেদ করছে, তার মানে দুইটা যে থাকবে যারা একটা বিন্দুতে ছেদ করবে। এই যে এ বি এবং সিডি, এ বি এবং সিডি দুটি সমান যে বলতেছে যে এ বি এবং সিডি হচ্ছে সমান এবং তারা পি বিন্দুতে ছেদ করছে, এই ছেদ বিন্দুটা হচ্ছে পি। তাহলে বলতেছে যে কোনটি সত্য? তো আমরা জানি যে দুটি সমান যে পরস্পরে, দুটি সমান যে যে বিন্দুতে ছেদ করে তার খণ্ডিত অংশগুলো পরস্পর সমান হয়। অর্থাৎ এই দুটি যে পি বিন্দুতে ছেদ করার পর আমরা বলতে পারবো যে পি এ সমান হচ্ছে পিসি, বলতে পারবো হচ্ছে পিবি সমান হচ্ছে পিডি। কারণ কি বলছি যে দুটি সমান যে যদি পরস্পর কোনো বিন্দুতে ছেদ করে তাহলে খণ্ডিত অংশদ্বয়, অর্থাৎ খণ্ডিত যে কতগুলো খণ্ড তৈরি হবে, যেমন পিসি পি এ, এই খণ্ডিত দুইটা অংশ সমান হবে, এবং পিডি পিবি এই খণ্ডিত দুইটা অংশ পরস্পর সমান হবে। তাহলে যেহেতু এখানে এই অপশনটা দেওয়া আছে যে পিবি সমান পিডি, তাহলে এটা হচ্ছে সঠিক। আমি মনে করি বুঝতে পারছি। ওকে, 8 নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কতটুকু। এখন প্রথমে আমরা বুঝে নেই যে কেন্দ্রস্থ কোণ কাকে বলে এবং পরিধিস্থ কোণ কাকে বলে। এই যে একটা বৃত্ত, ধরলাম এই যে এই বিন্দু আর এই বিন্দু, অর্থাৎ এ বি চাপ যদি আমরা চিন্তা করি, এই চাপ এটা হচ্ছে কেন্দ্র ও, তাহলে এই চাপ থেকে চাপকে ধরে কেন্দ্র থেকে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলবো কেন্দ্রস্থ কোণ, আর এই চাপকে কেন্দ্র করে বৃত্তের পরিধিতে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলবো পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ বৃত্তের একই চাপ, যেমন এটা হচ্ছে একটা বৃত্তের চাপ, এই চাপের উপর যে বৃত্তস্থ কোণটা উৎপন্ন হবে সেই বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এইটার অর্ধেক হবে এটা। তো আমরা যদি অন্যভাবে বলি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন হবে সেই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ বা পরিধস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই অ্যান্সারটা হবে কি? দ্বিগুণ। অর্থাৎ বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের দ্বিগুণ। পরিধস্থ কোণ যত ডিগ্রি হবে কেন্দ্রস্থ কোণ হবে তার দ্বিগুণ ডিগ্রি। সরি, ওকে। তাহলে বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের দ্বিগুণ। এখন বলতেছে যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আমরা যদি যাই, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর বিএসি হচ্ছে পরিধস্থ কোণ এবং বিওসি হচ্ছে 110 ডিগ্রি হলে বিএসি সমান কি, কত? এই যে বৃত্তের একটা বৃত্ত, এর কেন্দ্র হচ্ছে ও, বলতেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর দণ্ডায়মান। মনে করি এই যে একটা চাপ বিসি, এই যে বিসি চাপ, এই বিসি চাপের উপর দণ্ডায়মান বিএসি হচ্ছে পরিধিস্থ কোণ। এই যে বিএসি, এই যে বিএসি হচ্ছে পরিধিস্থ কোণ এবং বিওসি হচ্ছে, এই যে বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যার মান হচ্ছে কত? 110 ডিগ্রি। তাহলে বলতেছে আমাকে যে বিএসি অর্থাৎ এই পরিধিস্থ কোণের মানটা কত হবে? আমরা জানি বৃত্তের পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে আমরা বলতে পারি 110/2 কত হয়? 55 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 55 ডিগ্রি। খুবই সহজে একটি অঙ্ক আমরা খুবই সহজে শিখতে পারলাম। ওকে, এখন
13 নম্বর যে কোয়েশ্চেনটা সেটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত। অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রি। তো আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, কিন্তু আমরা এটা একটু দেখে নেই কিভাবে। অর্ধবৃত্ত কাকে বলে সেইটা আগে আমাদের বুঝতে হবে। অর্ধবৃত্তস্থ কোণ বোঝার আগে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে অর্ধবৃত্ত কাকে বলে। অর্থাৎ একটা বৃত্তকে আমি যদি সমান দুই ভাগে ভাগ করি তার কেন্দ্র দিয়ে, তখন সেটাকে আমি বলবো অর্ধবৃত্ত। এটা একটা অর্ধবৃত্ত এবং এইটা একটা অর্ধবৃত্ত। এবং এই অর্ধবৃত্তে যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন হয় সেটা একটা যেহেতু সরল রেখা, এর মান হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন অর্ধবৃত্ত চাপকে আমি কেন্দ্র করে যদি কোনো বৃত্তস্থ কোণ অঙ্কন করি, সেটা অবশ্যই 90 ডিগ্রি হবে। কেন হবে 90 ডিগ্রি? আমরা তো জানি যে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যেহেতু অর্ধবৃত্তের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ হচ্ছে 180 ডিগ্রি, সুতরাং অবশ্যই বৃত্তস্থ কোণের মান হবে 180/2 = 90 ডিগ্রি। সুতরাং অ্যান্সার হবে 90 ডিগ্রি। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ সবসময় হচ্ছে এক সমকোণ। অর্থাৎ অর্ধেক বৃত্তকে চাপ ধরে যদি আমি কোনো কেন্দ্রস্থ কোণ উৎপন্ন আঁকি, সেটা অবশ্যই 180 ডিগ্রি হবে। এবং অর্ধবৃত্তস্থকে চাপ ধরে যদি আমি কোনো বৃত্তস্থ কোণ আঁকি, তখন সেটা 90 ডিগ্রি হবে। এর জন্য অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। এখন একটি কোশ্চেন হচ্ছে 11 নম্বরে, যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে। বলতেছে যে একটা বৃত্ত এই বৃত্তের একটা স্পর্শক আছে যেটা হচ্ছে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে। এই যে একটা স্পর্শক, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু ধরলাম, এটা হচ্ছে এ একটা বিন্দু, এটা হচ্ছে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত। বলতেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু থেকে যদি আমি একটা স্পর্শক আঁকি, ধরলাম এই বৃত্তে আমি একটা স্পর্শক আঁকলাম। স্পর্শক মানে যে সরল রেখা কোনো বৃত্তকে একটি বিন্দুতে শুধুমাত্র স্পর্শ করে তাকে হচ্ছে ওই বৃত্তের স্পর্শক বলে। তাহলে আমি যদি 5 সেন্টিমিটার দূরে, ও কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু, সেই জায়গা থেকে আমি একটা স্পর্শক অঙ্কন করলাম ওই বৃত্তে। এখন আমরা জানি এই বৃত্তের ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। কেন? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যদি স্পর্শক আঁকা হয়, তাহলে ওই স্পর্শকের উপর হচ্ছে ব্যাসার্ধ সবসময় লম্ব হয়। এটা আমরা জানি বৃত্ত সম্পর্কিত একটি উপপাদ্য, খুবই জনপ্রিয় একটি উপপাদ্য। অর্থাৎ বৃত্তের ব্যাস ভিন্ন, এটাকে যদি আমরা বি বিন্দু দেই, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তের উপর স্পর্শক আঁকা হয়, সেই স্পর্শকের উপর সবসময় হচ্ছে যে ব্যাসার্ধ থাকে সেটা হচ্ছে লম্ব হয়। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা লম্ব, সুতরাং এটা একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ভূমি হচ্ছে অতিভুজ স্কয়ার, √ অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে কত হয়? 25 মাইনাস হচ্ছে 4 = √21। এখন √21 মান কত? √21 মান হচ্ছে, কিভাবে বুঝবো? এখানে একটু টেকনিক ইউজ করতে হবে। এটা আমি কোনো বর্গমূল না করে এটার আমি অ্যান্সারটা বের করতে পারি। এখানে অ্যান্সার আছে 4.58 5.3835। তো √21 মান কত সেটা আমি আন্দাজ করতে পারি। কিভাবে আন্দাজ করতে পারি? দেখেন যে 21 আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কি কি আছে। 21 আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা আছে 16, আর উপরে আছে হচ্ছে 25। 25 কার বর্গ? 5 এর বর্গ। 5 এর স্কয়ার করলে 25, আর 4 এর স্কয়ার করলে হচ্ছে 16। তাহলে 21 অবশ্যই এমন একটি সংখ্যা হবে যেটা হচ্ছে 4 এবং 5 এর √21। আর √21 যদি আমি স্কয়ার করি তাহলে সেটা হবে 21। তাহলে √21 এমন একটি সংখ্যা যা হচ্ছে 4 এর চেয়ে বড় কিন্তু 5 এর চেয়ে ছোট। দেখেন এখানে কোনোটা আছে, এটা তো
5, তো এটা হবে না, এটা 4-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোট না, এটাও 4-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোট না, এটাও 4-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোট না। সুতরাং অ্যান্সার হবে 4.58। আপনি বর্গমূল করে দেখতে পারেন যে এটার অ্যান্সার হবে 4.58। আপনি বর্গমূল করার দরকার নেই, আপনি আন্দাজ করতে পারবেন যে আমি যদি 21কে স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে 21, √21কে স্কোয়ার করলে হয় 21, আমি যদি 4কে স্কোয়ার করি তাহলে হয় 16, 5কে স্কোয়ার করি তাহলে হয় 25। তার মানে √21 এমন একটি সংখ্যা যেটা হচ্ছে 4-এর চেয়ে বড় কিন্তু 5-এর চেয়ে ছোট। তাহলে এটাই হবে আমার অ্যান্সার। ওকে, এখন একটি কোয়েশ্চেন হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? একটা জিনিস আপনারা মনে রাখবেন যে একটি চাকা যদি একবার ঘুরে তখন সে 360 ডিগ্রি অতিক্রম করে। আপনি কিভাবে বুঝবেন? দেখেন, এই যে একবার যদি চাকাটা ঘুরে তাহলে এই যে একটা রাউন্ড কমপ্লিট করে, এটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে একবার ঘুরলে চাকাটি কত ডিগ্রি অতিক্রম করে? 360 ডিগ্রি অতিক্রম করে। এখন 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তাহলে আমাদের প্রথমেই বের করতে হবে যে 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরে। এখন বলতেছে প্রতি মিনিটে ঘুরে 90 বার, অর্থাৎ প্রতি মিনিট মানে কত? 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে ঘুরে 90 বার, 1 সেকেন্ডে ঘুরে 90/60, তাহলে কত হয়? 3 দ্বিগুণে 6, 3 তিরিকে 9, মানে 3/2 বার। অর্থাৎ 1 সেকেন্ডে চাকাটি ঘুরবে হচ্ছে 1.5 বার। তাহলে একবার ঘুরলে যায় 360 ডিগ্রি, তাহলে 3/2 বার ঘুরলে যাবে 3/2 ইন্টু 360 কত হয়? 180। তাহলে 180কে যদি আমি 3 দেই, 0 0 3 8 24 4 3 5, 540 ডিগ্রি। তাহলে সেটা কতবার ঘুরবে? 540 ডিগ্রি ঘুরবে। খুবই সহজ একটি অঙ্ক। অনুরূপভাবে একটি চাকার পরিধি 5 মিটার, 80 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? মনে রাখবেন, পরিধি, একটা চাকা যখন একবার ঘুরে তখন সে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা বলতে পারি যে 5 মিটার গেলে ঘোরে একবার, তাহলে আমরা বলতে পারি যে 5 মিটার গেলে ঘুরে একবার। সুতরাং 80 কিলোমিটার মানে কত মিটার? 80,000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 80 কিলোমিটার সমান 80,000 মিটার। 80,000 মিটার গেলে ঘুরবে হচ্ছে 80,000 ভাগ হচ্ছে 5, তাহলে কত হয়? 5 16 80, 16,000 বার ঘুরবে। ওকে, দেন হচ্ছে কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে? এটা একটা জনপ্রিয় একটা সূত্র আছে, যে যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করি যে a প্লাস বি প্লাস এ বি বাই 100, অর্থাৎ যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% কমে, প্রস্থ 10% কমে বা বাড়ে, তাহলে ক্ষেত্রফল কতটুকু বাড়বে কমবে? যেখানে এ বি হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ। কিন্তু বৃত্তের ক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ নাই। বৃত্তের ক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করতে পারি, কিন্তু বৃত্তের ক্ষেত্রে শুধুমাত্র কি আছে? বৃত্তের ক্ষেত্রে শুধুমাত্র আছে ব্যাসার্ধ। তাহলে আমরা এ বি দুই জায়গায় ব্যাসার্ধ দিয়ে দিব। কত? 20% কমে। তাহলে আমরা এটা ইউজ করি -20 প্লাস -20 বাই 100। তাহলে এটা কি দাঁড়ায়? -40 প্লাস প্লাস গুণ যদি করি 400 বাই 100, যদি আমি কাটি 4, তাহলে -40 প্লাস 4 ইকুয়াল টু -36%। মাইনাস দিয়ে এখানে বোঝাই হচ্ছে যে
ক্ষেত্রফল কমবে। মাইনাস কিন্তু সংখ্যা বোঝাচ্ছে না, এখানে মাইনাস হচ্ছে যে ক্ষেত্রফল কমবে 36%। তাহলে অ্যান্সার হবে কি 36% ক্ষেত্রফল কমবে। একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ যেটা হবে সেটা কি হবে? সেটা কি স্থূলকোণ হবে, সূক্ষ্মকোণ হবে, সমকোণ হবে, নাকি প্রবৃদ্ধ কোণ হবে? এটা বোঝার আগে অবশ্যই আমাদের বুঝতে হবে যে বৃত্তের উপচাপ কি এবং অধিচাপ কি, এই দুইটা জিনিস আমরা বুঝবো, তারপরে হচ্ছে আমরা অঙ্কটা করব। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের এইটা হচ্ছে অর্ধবৃত্ত, অর্থাৎ একটা বৃত্তকে যদি আমরা সমান 2 ভাগে ভাগ করি সেটা হচ্ছে অর্ধবৃত্ত। এখন কোন চাপের যদি দৈর্ঘ্য অর্ধচাপের চেয়ে কম হয়, কোন চাপ যদি অর্ধচাপের চেয়ে ছোট চাপ হয়, ধরেন এটা হচ্ছে অর্ধচাপ, এগুলো হচ্ছে অর্ধচাপ। এখন কোন চাপ যদি এরকম হয় যে অর্ধচাপের চেয়ে কম চাপ, ছোট চাপ, অর্ধচাপের চেয়ে ছোট চাপ, সেটাকে আমরা বলবো উপচাপ। অর্ধবৃত্তের চেয়ে ছোট চাপকে বলবো উপচাপ। আর অধিচাপ কি জিনিস? অর্ধবৃত্তের চেয়ে, এটা যদি আমার হয় অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তের চেয়ে যে বড় চাপ সেটাকে আমরা বলবো অধিচাপ। এটা হচ্ছে অধিচাপ। তাহলে উপচাপ যে কোণ উৎপন্ন করে, এই যে উপচাপ যে কোণ উৎপন্ন করবে সেটা অবশ্যই হবে স্থূলকোণ। উপচাপ যে কোণ উৎপন্ন করবে সেটা হবে স্থূলকোণ, এবং অধিচাপ যে কোণ উৎপন্ন করবে সেটা হবে সূক্ষ্মকোণ। অধিচাপের প্রশ্নটা এখানে নাই, যদি আসে যে অধিচাপ কি কোণ উৎপন্ন করে তাহলে সেটা হবে সূক্ষ্মকোণ। তাহলে আমরা এইখান থেকে 3টা জিনিস শিখতে পারলাম, সেটা হচ্ছে একটা বৃত্ত হচ্ছে এটা, সেটার অর্ধবৃত্ত হচ্ছে সেটাকে যদি আমি সমান 2 ভাগে ভাগ করি, এবং উপচাপ হচ্ছে যদি অর্ধবৃত্তের চেয়ে ছোট চাপ হয় সেটাকে আমরা বলবো উপচাপ, এবং উপচাপ সবসময় স্থূলকোণ উৎপন্ন করবে, এবং অর্ধবৃত্তের চেয়ে বড় যদি কোনো চাপ হয় সেটাকে আমরা বলবো অধিচাপ, এবং সেটা সবসময় সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। ধন্যবাদ সবাইকে, আশা করি এই ক্লাসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।